তো হাগু পাইছে তো হাগু। লিওন, প্রশ্নটা করো তো। লিওন, প্রশ্নটা পড়ো। হ্যাঁ ভাই। প্রশ্নটা পড়ো। লেড এর অনুপাত 3:1। আদিতে পুরোটাই ইউরেনিয়াম ছিল এবং ইউরেনিয়ামের অর্ধায়ু 4.3 × 10³ ইয়ার হলে ইয়ার, তাহলে আকরিকের কয়টা কি হয় এটা? বয়স কত, বয়স? আকরিকের বয়স কত? ঠিক আছে। আদিতে আকরিক পুরোটা ইউরেনিয়াম ছিল। তাহলে 3:1, তাহলে 4 ভাগ হবে, হ্যাঁ মো? ও, আচ্ছা। উম, রাফি, একটু দাঁড়াও, আবার একটা স্টুডেন্ট নাম আসছে তো। আসতেছে। আচ্ছা, দেখো। আদিতে হচ্ছে তোমার পুরোটা ইউরেনিয়াম ছিল। ঠিক আছে, পুরোটা ইউরেনিয়াম ছিল। এটা 4টা ভাগ করছি। আর হচ্ছে পরেও 4টা ভাগ হবে। 4টা ভাগের হচ্ছে প্রথম 3টা ভাগ হচ্ছে তোমার ইউরেনিয়াম থাকবে, একটা ভাগ হচ্ছে আমাদের কি, আহ রেড থাকবে আর কি। ঠিক আছে। তো তাহলে দেখো, আমরা এটা কি ধরতে পারি, মানে প্রত্যেক ভাগকে আমরা যদি এক্স ধরি, তাহলে এখানে হচ্ছে তোমার ইউরেনিয়াম আছে তোমার কত, 3x। আর আর আছে কত, লেড আছে আমাদের এক্স। আর এখানে ইউরেনিয়াম আছে কি, 4x। তাই না? বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাইলে আমাদের এই সূত্র অনুসারে কি, আর এখানে অর্ধায় দেওয়া আছে না, অর্ধায় দেওয়া আছে তোমার হাফ দেওয়া আছে 4.3 ইন্টু 10⁻³ ইয়ার দেওয়া আছে, হ্যাঁ। তো n = n0 e⁻ λ t। তাহলে দেখো, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, n = n0 e⁻ পরিবর্তে ln 2 t⁻½ ইন্টু টি। তাহলে n এর মান হচ্ছে বর্তমান অবস্থা ইউরেনিয়াম কত, 3x না? আর আদি অবস্থা কত? আদি অবস্থা আমাদের ছিল 4x। ln 2 t ½ এর মান হচ্ছে তোমার 4.3 10³ ইন্টু টি। টি হচ্ছে আকরিকের বয়সটা আর কি, বুঝছো? তাহলে এক্সেস কাটা। তাহলে ln 3/4 এটা হবে মাইনাস ln 2 ইন্টু টি, 4.3 ইন্টু 10³ তো এখান থেকে আমরা টি এর মানটা পাবো, ln 3/4 ইন্টু মাইনাস 4.3 ইন্টু 10³ বাই ln 2।
ক্যালকুলেটর আনি নেই, একটু হিসাব করো কত আসে। 1784.66। 174.66 এইট না? ফোর আচ্ছা, 84.66। পয়েন্ট সিক্স। হ্যাঁ। যেহেতু এটা আমাদের অর্ধ ইয়ারে ছিল, তাহলে আমাদের অবক্ষয় উপরে পার ইয়ারে হবে, তাহলে টাইমও হচ্ছে তোমার ইয়ারে হবে। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আরেকটা ম্যাথ করি আমরা। এই বিদ্যমান মান তো ভুল করছি। এখানে হচ্ছে অনেক ডাটা দেওয়া আছে, আমাদের গিভেন ভ্যালু অনেকগুলা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এন এ বাই এন বি বের করতে হবে, অর্থাৎ অক্ষত পরমাণুর আহ সংখ্যাগুলোর অনুপাত বের করতে হবে আর কি। তো কি কি দেওয়া আছে? বলা আছে একটা আকরিকে হচ্ছে দুইটা মৌল দিয়ে গঠিত, এ মৌল বি মৌল। ঠিক আছে, আকরিকে গঠিত, যেখানে হচ্ছে তাদের ভর হচ্ছে সেম। ভর সেম বলতে হচ্ছে তোমার এই যে এমটা হচ্ছে আমাদের সেম, আর আণবিক ভরটা হচ্ছে, আণবিক ভরের অনুপাত হচ্ছে হাফ। আর অর্ধায়ু হচ্ছে তোমার এর জন্য অর্ধায়ু 4 সেকেন্ড, বির জন্য অর্ধায়ু 8 সেকেন্ড। 16 সেকেন্ড পরে এন এ এবং এন বির আহ যে রেশিওটা বের করতে বলছে আর কি। তাহলে এন এর ইকুয়াল টু কি হবে? এন নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, আবার এন নট বলতে এন এন নট চিন্তা করলাম, আবার এন বি, এন বি নট। ঠিক আছে, এটা দিবার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, ল্যামডা তো চেঞ্জ হবে এখানে, ল্যামডা তো আমাদের অর্ধায়ু তো আলাদা, তাহলে ল্যামডা এ টি হবে, ল্যামডা বি টি হবে। ঠিক আছে, টাইমটা আমাদের সেম হবে।
তো আমরা কি করব? 1/2 ni ইকুয়াল টু এন বি। যেহেতু আমাদের এটা লাগবে, সুতরাং আমরা 1/2 করে ফেলবো আর কি। এন এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি এন বি নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি। ঠিক আছে। তো এখন বাকি কাজটা কিভাবে করবো একটু যদি বুদ্ধি হইতে বলো তো। এন এন কাটা যায় তো। কোনটা কোনটা করা যায়? এন আর এন, ও সরি, এন এ নট আর এন বি নট তো। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। দেখো এন ইকুয়াল টু কি, আমরা ডাব্লিউ বাই এম। ডাব্লিউ মানে এই এম দ্বারা প্রকাশ করা হয়, আমরা এম দ্বারা প্রকাশ করি বই। এই যে বলা হচ্ছে ভর সেম, আবার পরে আবার এম এ বাই এম বি ইকুয়াল টু হাফ, এইটা কেমনে? এটা আণবিক ভর। ঠিক আছে, এটা আণবিক ভর। আর এটা হচ্ছে তো প্রদত্ত ভর সেম আর কি। মানে ও তোমার আচ্ছা। এই যে এটা 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 সেম, ছোট ছোট হাতের এমটা সেম। ঠিক আছে। তাহলে এন ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো, এম এন এ ডিভাইডেড বাই এম লিখতে পারি না, দেখো তো। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে এন এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু। ঠিক আছে। এন এর কিন্তু মিলায় ফেললাম না, তাহলে কিন্তু সমস্যা। তাহলে দেখো, চিন্তা করো, আমরা ও, এটা পরিবর্তে কি লিখতে পারি? আচ্ছা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা অন্য কিছু নাম দিই, হ্যাঁ, তাহলে আমাদের প্যাঁচ লেগে পড়বো। এটা এন বার দিয়ে নাম দিই, যে দুইটা এন হয়ে গেছে আমাদের। এন বার দিয়ে নাম দিই, হ্যাঁ, লিখে দিয়ে আসছি। এন বার হচ্ছে অ্যাভোগ্রেডো সংখ্যা। ঠিক আছে। নলে যেখানে একটা এন আছে, এখানে একটা এন আছে, প্যাঁচ লেগে বলবো আর কি। তাহলে কি হবে? এম এন বার বাই এম এ। ঠিক আছে। আবার এম এন বার এম বি, এটা আসতেছে আমাদের, তাই না? বুঝছো এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ইন্টু ইন্টু আচ্ছা, ই টু দি পাওয়ার আমরা একটা কাজ করি, আমরা ই টু দি পাওয়ারটাকে একসাথে করে ফেলি। তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা বি মাইনাস ল্যামডা এ টি। বুঝা গেছে? হ্যাঁ ভাই। ওকে। তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখো, আহ আচ্ছা, আমি একটু সুন্দর করে সাজায় লিখি, পরে কাটাকাটি করি। এন এ এন বি ইকুয়াল টু এম এন বার ডিভাইডেড বাই এম এ ইন্টু এম বি উপরে যাবে এম এন বার ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা বি মাইনাস ল্যামডা এ টি। আচ্ছা, তাহলে দেখা হয় যে এম এম কাটাকাটি চলে যাবে, এন বার এম বার কাটাকাটি চলে যাবে। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে তোমার এন এ বাই এন বি, আর থাকলো এম বি বাই এম এ ইন্টু ই টু দি পাওয়ার, যেহেতু ল্যামডার মান দেওয়া আছে নাই আমাদের, কিসের মান দেওয়া আছে? আমাদের সে অর্ধায়ের মান দেওয়া আছে, তাহলে অর্ধায়ে কনভার্ট করে দিই। লন টু বাই টি অফ হাফ অফ বি মাইনাস লন টু বাই টি অফ হাফ অফ এ ইন্টু টি। বুঝছো এটুক?
এই যে ল্যামদার মানটা বসায় দিই আর কি, মানে ল্যামদার কিন্তু আমরা কি জানি, লন 2/t(½ না? এই মানটা বসায় হ্যাঁ দিছি। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাইলে na/nb এটুকের মান কত? এটুকের মান হচ্ছে তোমার, যেহেতু এটার মান হাফ, তাহলে এটার মান হবে 2, তাই না? আর e⁻, ln 2/b এর অর্ধেক কত? 8 সেকেন্ড, তাহলে 8 হবে, মাইনাস ln 2 এর অর্ধেক হচ্ছে 4 সেকেন্ড, হুম, ইন্টু টি এর মান কত দিছে? 16 সেকেন্ড পরে, তাই না? তাহলে 16 হবে আর কি। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে, এটাই হচ্ছে আমাদের রেশিওটা। দেখো তো কত আসে। ক্যালকুলেশন করতেছ? ভাই হাফ আছে। হাফ আসে, তাহলে এটাই আনসার, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ঘোরায় পেঁচে সেম মেথডই, ঠিক আছে, একটু একটু ডিফারেন্স আর কি, মানে পেঁচানো যায়, কিন্তু পেঁচানো গুলো পারা যায় আর কি, যদি ম্যাথ পার এই মানে থিওরিটা ভালো করে বুঝো আর কি। বড় বড় পারবা, ইনশাআল্লাহ। তাহলে বলো তো প্রথম সূত্রটা কি, কোন সূত্রতে করবা? কেমন সাহেব, প্রথম সূত্রটা কোন নিয়মে করবা? তো এখান থেকে টি এর মান বের করবো না, ওই যে স্মল টি। স্মল টি তো দেওয়াই আছে, 62,000 বছর পর। ও ভাই সরি সরি, ইয়াও মানে ইয়ার মান বের করবো, এন এর মান বের করবো। ইয়েস ইয়েস, এম এর মান বের করবো। এম নটের মান দেওয়া আছে কত? এম নটের মান হচ্ছে প্রাথমিক পরিমাণ, হ্যাঁ, 3 mg, ঠিক আছে। তো 62,000 বছর পর আমাদের যে অবিকৃত যে এমটা থাকবে, ওই এমটা বের করব। তাহলে সূত্র জানি না, m = m0 e⁻ λ t। তো m=m0 এর মান হচ্ছে তোমার কত? 3 mg, e⁻ হচ্ছে তোমার কত? আহ ln 2/t½ এর মান কত? এই যে তো 2.48 × 10⁵ ঠিক আছে।
এটা হচ্ছে তোমার কি বছরে দেওয়া আছে, তাহলে আমাদের টি এর মান বছরে বসাইতে হবে। হ্যাঁ, বছরে দেওয়া আছে, টি এর মানটা 62,000 বছর। তাহলে এখান থেকে আমাদের কি আসবে? অবিকৃত এমটা আসবে। কত আসে? 2.52। 2.52, এতটুকু কি আসে? পরে আবার 2689 আরো আছে। 2689। আচ্ছা আচ্ছা, আর লাগতো না। এটা তো মিলিগ্রামে আছে তাই না? তাহলে এটা হবে মিলিগ্রামে। 2.522689 মিলিগ্রাম। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। বুঝছো এটা? আর 2 নম্বর দেখি আমরা। 2 নম্বর কি হবে বলো তো, শেষ করো একটু। হারের সূত্র কোনটা আছে? ওই যে ব্যাকারেলের সূত্র, মেন বেসিক সূত্রটা। dn/dt। ঠিক আছে, হ্যাঁ। এটাই হার। তাহলে আমরা তো জানি dn/dt। ক্ষয়ের হার আমরা সেকেন্ডে বের করবো, ঠিক আছে? তাহলে মাইনাস ln 2/λ, ln বলে সরি, টি হাফ এন এর মান দেওয়া নাই তো। এন এর মান আমরা কি জানি? এম এর মান তো দেওয়া আছে, এম এর মান তো আমরা পাইছি, তাই না? অক্ষত বড় মান তো আমাদের চাইছে আর কি, ওই সময়ের হার চাইছে। তাহলে আমাদের এই এম কাজ করবে না এই এম কাজ করবে বলো তো? কোন এম কাজ করবে? ওই সময় তেজস্ক্রিয়তার হার যদি বের করি, তাহলে কি আমরা পরের একটা 2.522 এটা। গুড গুড, এই এমটা কাজ করবে। তাহলে এন ইকুয়াল টু এম এন এ বাই আণবিক ভর। তাহলে এম এন এ বাই আণবিক ভর। তাহলে ডিএন বাই ডিটি ইকুয়াল টু মাইনাস লন টু। টি অফ হাফ হচ্ছে তোমার কত? 2.48 10⁵ ঠিক আছে। এটা ইয়ারে দেওয়া আছে। ইয়ারটাকে আমরা কি করতে হবে, একদম সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, 1 সেকেন্ডে কত, মানে হার যেতে বলছে 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে বছরটাকে আমরা দিনে নিয়ে কনভার্ট করি, 365 গুণ করি। তারপরে 365 তাহলে দিনে কনভার্ট হয়েছে, দিনের দ্বারা আমরা ঘন্টায় কনভার্ট করি, ঘন্টার আবার সেকেন্ডে কনভার্ট করি। ঠিক আছে। আর এম এর মান হচ্ছে তোমার যেটা 2.5222689 ইন্টু 10⁻³ মিলিগ্রাম যেহেতু। আর এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আই লিখবো কই আমি? আচ্ছা, মনে করি এখানে লিখতেছি 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে, এখানে হবে এটা। এরপরে হচ্ছে এম। এম হচ্ছে তোমার আহ, এই উপরটা দেখো, উপরটা কিন্তু এই যে এখানে যে এমটা, ছোট ছোট এমটা এখানে আমরা গ্রামে নিয়ে আসছে, মানে এখানে মিলিগ্রাম ছিল, মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে আসছি। তাহলে এটাও গ্রামে বসাইতে হবে আণবিক ভরটা। তো ইউরেনিয়াম যেহেতু বলছে, আণবিক ভর 235, তাই না? এটা তো ভর নাকি? হ্যাঁ ভাই। তো এখান থেকে আমরা dn/dt পাবো। আর এর একটা হবে, যেহেতু সেকেন্ডে নিয়ে আসছে, তাহলে ডিকে পার সেকেন্ড হবে আর কি এককটা। তার আনসার কত আসে দেখো তো? আনসার তো মাইনাস আসে। মাইনাসে আসবে, এই তো তেজস্ক্রিয়তা না, আস্তে আস্তে কমবে। -5.73 ইন্টু 10⁻⁵। 5.73 ইন্টু 10⁻, কত? 5। মানে সেকেন্ডে হচ্ছে এতটা ডিকে হয় আর কি। বুঝছো ম্যাথটা? হ্যাঁ ভাই বুঝছি। ওকে।
আচ্ছা, এখন আমরা কিছু থিওরি পড়ি আর কি। তেজস্ক্রিয় বিক্রিয়া নিয়ে আমাদের কিছু কণা চিনতে হবে প্রথমে। আমিন, কে আসো। তো প্রথমে আমাদের কিছু কণা চিনতে হবে, হ্যাঁ। যেমন আলফা কণা, বিটা কণা, গামা কণা। আলফা কণা হচ্ছে তোমার হিলিয়াম, ঠিক আছে। হিলিয়ামকে বলা হয় আলফা কণা। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি। বিটা কণা হচ্ছে তোমার আহ ভর সংখ্যা হচ্ছে তোমার কি, 0। আর হচ্ছে একটা ইলেকট্রন বাড়ায় দেয় সবসময় বিটা কণাতে, অথবা এটাকে 0 - 1 ইলেকট্রন ধরা যায়, বুঝছো। আর গামা কণা হচ্ছে তোমার কিছুই না। গামা কণা মানে প্রোটন এবং ভর সংখ্যা দুইটাই শূন্য থাকবে আর কি। আর বিটা কণার মধ্যে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা -1 থাকবে, আর হচ্ছে তোমার ভর সংখ্যা 0। আর গামা কণা হচ্ছে প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4, বা হিলিয়াম কণা বলা হয় আর কি, বুঝছো। আর প্রোটন প্রোটন হচ্ছে আহ প্রোটনের হচ্ছে তোমার একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা থাকবে এবং ভর সংখ্যা হবে 1। আর নিউট্রন নিউট্রন থাকবে হচ্ছে তোমার ভর সংখ্যা 1 থাকবে কিন্তু প্রোটন সংখ্যা 0 থাকবে আর কি। এগুলো হচ্ছে তোমার আহ, মানে বিভিন্ন কণা সংকেত আর কি। এগুলো কি জানতা? হ্যাঁ ভাইয়া, জানি তো। ও, তাহলে তো বুঝাতে সুবিধা হবে আমার। তো মনে রাখবা, নির্গত হওয়া বা ক্ষয় হওয়া, এটা হলে সব সময় কি হয়, নেগেটিভ হয়, মানে বিয়োগ করতে হয় আর কি। আর আঘাত হইলে, আঘাত করা হলে সব সময় কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে। যেমন আলফা কণা দিয়ে আঘাত করা হলে কি ঘটনা ঘটে দেখো। তাহলে আঘাত করলে কি ঘটনা ঘটবে, যোগ হইব আর কি। তাহলে মনে করো একটা মৌল এ জেড, এটা হচ্ছে আমি আলফা কণা দ্বারা আঘাত করব, ঠিক আছে, যোগ করে দেবো আর কি। তাহলে কি হবে, এক্স মৌলের ভর সংখ্যা বেড়ে যাবো A+4, তোমার হচ্ছে প্রোটন সংখ্যা বেড়ে যাবো। আর যদি আমরা আলফা কণা নির্গত হয়, কণা লিখে ফেলছে, আলফা কণা যদি নির্গত হয় তাহলে কি হবে, তাহলে বিয়োগ হবে আর কি, বুঝছো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থেকে কিভাবে হচ্ছে আমরা দেখি। উম আচ্ছা, অন্য যাই। বিটা কণা নির্গত হলে নির্গত হলে আমাদের কি হবে, বিয়োগ হবে। তাহলে দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাস, না মাইনাস মাইনাস প্লাস। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে।
আচ্ছা, বিটা কণা যদি নির্গত হয় তাহলে ঘটনা কি ঘটে? বিটা কণা তো এখানে অলরেডি নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, তাহলে অবশ্যই একটা বাইরে যাবো আর কি। বুঝছো? আর বিটা কণা যদি আঘাত করে তাহলে কি ঘটবো? তাহলে একটা প্রোটন সংখ্যা কি হবে, কমে যাব। বুঝা গেছে? আচ্ছা, এগুলাকে এক্স বার দ্বারা নতুন মৌলিক হয়ে যাবে আর কি। আমরা এক্স বার দ্বারা চিন্তা করি। আলফা কণা যদি নির্গত হয়, ও এক মিনিট, আহ, দিও না, একটু দাঁড়াও। ওই তো না আমি বাইরে আর আমি ঘুরে ফিরে কথা বলি। আলফা কণা নির্গত হয়, আলফা কণা আঘাত করে, তাহলে দুইটা ক্ষেত্রে কি ঘটনা করবে দেখো। নির্গত হলে তো মাইনাস হয়, আচ্ছা, তো মাইনাস হবে। কি করবে লিওন, বলো। হ্যাঁ, এটা তো কিছুই হবো না। আর কিছুই হবে না, কিন্তু মৌল চেঞ্জ হয়ে যাবো। এটা মৌল যে কি লেগে চেঞ্জ হয় এটা আমি জানি না অ্যাকচুয়ালি। নির্গত হলে তো মাইনাস হয়, বারবার ভুল করতেছে। এটা হবে এ প্লাস ওয়ান জেড এক্স বার, এ মাইনাস ওয়ান এক্স বার জেড। বুঝছো আসলে মানে সহজ আর কি। আচ্ছা, এখানে উপ লিখে দিই, একটা প্রোটন যারা আঘাত করলে, এটা হচ্ছে প্রোটন নির্গত হলে। তাহলে কি ঘটনা ঘটবে, আঘাত করলে কি 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 হবে, যেমন বলো। বাম পাশেরটা জেড এক বৃদ্ধি পাইবে আর এ ঠিক থাকবে। ডান পাশে, ডান পাশে ভাই Z-1 আর এ এ তাহলে এই ঘটনাগুলো ঘটে আর কি, মানে নির্গত বা আঘাতপ্রাপ্ত হলে এই ঘটনাগুলো ঘটে। বুঝছো? ওকে। হ্যাঁ ভাই। তো 222 এ 86, হ্যাঁ, এখানে এটা হচ্ছে তোমার আলফা বিটা ক্ষয় হয়ে নির্গত হয়ে, ঠিক আছে? আলফা ক্ষয়, ক্ষয় মানে নির্গত, বিটা ক্ষয়, নির্গত হয়ে হচ্ছে অন্য একটা মৌলে রূপান্তর হয়ে গেছে।
বিতে, যার ভর হচ্ছে তোমার 210 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 84। এখন কোশ্চেন হলো কতগুলো আলফা এবং কতগুলো বিটা কণা নির্গত বা ক্ষয় হবে আর কি। আচ্ছা, নির্গত, এটা এটাই হচ্ছে তোমার ক্ষয়, লেখা রেখে এটা। তাহলে একটু আমরা দেখি, চিন্তা করি, হ্যাঁ, বিটা এবং আলফা দ্বারা আসলে কি হয় হইছে। তো দেখো, আলফার ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হয়, আর বিটার ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যা চেঞ্জ হয়, তাই না? আলফা ক্ষেত্রে ভর সংখ্যা প্রোটন সংখ্যা দুইটাই হচ্ছে চেঞ্জ হয়, পরিবর্তন হয় আর কি, হ্যাঁ। আর হচ্ছে বিটার সংখ্যা হচ্ছে শুধু প্রোটন সংখ্যা পরিবর্তন হয়, তাই না? কারণ বিটার আলফার হচ্ছে আমরা কি জানি, 4 2 জানি, এটা হচ্ছে তোমার 0 - 1 জানি, তাই না? তার আমরা আগে ভর সংখ্যাটা আমরা একটু কল্পনা করি। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 222 ছিল, এখানে হচ্ছে 210। তাহলে দেখো পার্থক্য কত, 222 - 210, তাহলে পার্থক্য হচ্ছে তোমার 12। তাহলে দেখো, আলফা কণা হচ্ছে একটাই হচ্ছে তোমার 4 পরমাণু বাড়াই দেয় বা কমাই দেয় আর কি, যেহেতু এটা কমছে তাহলে কমাই দিছে আর কি। তাহলে কয়টা আলফা লাগবে আর কি, তা আলফা কণা লাগবে কত, তিনটা। তোমার 12 ভাগ 4 মানে 3টা লাগবে। তাহলে একটু চিন্তা করি যে 222 এ 86, 3টা আলফা কণা, তাহলে আলফা কণা কি ক্ষয় হয়ে গেল, তাহলে 210 বি আসলো। তাহলে আমরা এটা একটু চিন্তা করি, প্রোটন তাহলে কটা আসছিল, কমছে, তাহলে 86 আশি হয়ে যাবে আর কি। -3 × 2, তাহলে 80, কিন্তু এখানে 84 দেখাচ্ছে, বুঝতে পারছো? তাহলে তার মানে ভাই আরো 4টা বিটা কণা আর বিটা কণা কি 4টা ক্ষয় হওয়া লাগবে, হ্যাঁ ভাই। তাই না? কারণ একটা বিটা কণা ক্ষয় হলে একটা ইলেকট্রন বাড়ায়, সরি, ইলেকট্রন না, প্রোটন সংখ্যা একটা বাড়ায় ফেলে। তাইলে আহ 80 মানে হচ্ছে তোমার 84 থেকে 80 বাদ দিব, তাহলে 4টা আমাদের পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে বিটা কণা লাগবে তাহলে কত, 4/1, 4টা, তাহলে 4টা বিটা কণা, বুঝছো ম্যাথটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। বেরিলিয়াম 9 4 কে আলফা দ্বারা আঘাত করা হলো, ফলে একটি নিউট্রন নির্গত হয় এবং অপর একটি মৌলে পরিণত হয়। ওই মৌলটির নাম কি? ঠিক আছে, তাহলে আজ দেখি আমরা, এটাকে আলফা কণা দ্বারা আঘাত করছি আমরা। তা আঘাত করলে কি হয়, আমাদের হচ্ছে বাড়ে, তাহলে কি হবে, একটা নিউটন কি হবে, নির্গত হয়েছে, তাহলে আচ্ছা, নিউটন 1 0। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 9 + 4, ভর সংখ্যা 9 + 4, তাহলে কত হলো,
13 না? মানে বাম পাশে হচ্ছে ভর সংখ্যা, হচ্ছে ভর সংখ্যা 13। তারপর ডান পাশে তো ভর সংখ্যা 13 হওয়া লাগবে, 1 + 12 হওয়া লাগবে, তাই না? তাহলে এখানে 12 সামথিং কিছু একটা পরমাণু ভর সংখ্যা থাকবে আর কি। বুঝছো? এখন আসলে প্রোটন সংখ্যা চিন্তা করি। এখানে হচ্ছে তোমাকে 4, এখানে 2, তাহলে এখানে তো 0, তাহলে এখানে 4 2 অবশ্যই 6 হতে হবে। তাহলে তো এই পাশে 6, এই পাশে 6 মিলতেছে, এই পাশে 13, এই পাশে 13 মিলতেছে আর কি। তাহলে এখানে অবশ্যই 6 হওয়া লাগবে। তাহলে 6 কার্বন, সরি 6 তোমার প্রোটন, আর 12 হচ্ছে তোমার ভর সংখ্যা। তাহলে অবশ্যই এটা কার্বন হবে আর কি। তাই এই মৌলটার নাম কি? কার্বন। বুঝছো? এই বললাম, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, বুঝে থাকলে আমাকে করতে হেল্প করো। মনে করো এটা হচ্ছে 19। তাহলে এখানে কি হবে বলো তো? এই পাশে কি 19 আর এক 20 আছে, আর এই পাশে 16 আছে, পার্থক্য কত? 4 না? তাহলে 4 অবশ্যই ভর সংখ্যা হতে হবে। 9 আর এক 10 আছে, এই পাশে হচ্ছে তো 2, তাহলে অবশ্যই 8 হতে হবে। 8। 8 আর মিলে না তো। 8 তো মিলতেছে না, তাহলে কি হবে? অক্সিজেন তো 2 না, অক্সিজেন তো 8। ভুল করছি না। তাহলে এটা হবে হিলিয়াম হবে আর কি। বুঝছো? অর্থাৎ ফ্লোরিনকে যদি আমি হাইড্রোজেন পরমাণুতে একটা ধাক্কা ধাক্কা মারি, তাহলে অক্সিজেন আর হিলিয়াম উৎপন্ন হবে আর কি। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো 2 নম্বর চিন্তা করি। আমরা হচ্ছে ম্যাগনেসিয়ামকে যদি হাইড্রোজেন পরমাণুতে ধাক্কা মারি, তাহলে সোডিয়াম উৎপন্ন হয়। সোডিয়াম 23 না, সোডিয়াম 23, তাহলে 26। ঠিক আছে, এটা 23 না 22, সোডিয়াম 22। তাহলে 4 হিলিয়াম, এটা হিলিয়াম আর কি। মানে দেখো 12 আর এক 13, 11 আর 2 13, 25 আর এক 26, 22 আর 4 26, মিলছে? অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এরা তোমার হচ্ছে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা মিলবো আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই। তাহলে এটা করো, অ্যালুমিনিয়ামকে যদি হিলিয়াম দ্বারা ধাক্কা মারি, তাহলে ফসফরাস উৎপন্ন হবে, আর কি কি উৎপন্ন হবে? এটা পারলে আমি মনে করবো তুমি সবাই বুঝছো। দুইটা নিউট্রন। গুড, নিউট্রন উৎপন্ন হবে কেন? তার কারণ বর বাড়ছে, কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে না। গুড গুড গুড, তার মানে সবই তুমি বুঝে গেছো। আর কি হতে কি? আচ্ছা, তো কয়টা বাজে? থিওরি কি স্টার্ট করা যাবে? এটাই লাস্ট থিওরি। হুম, এখানে আসবা?
আচ্ছা, এখন আমাদের হাতে আরো 10-15 মিনিট আছে। ঠিক আছে, 10 মিনিট আমরা পড়ি, তারপর হচ্ছে যাই, বাইরে যাই আর কি। আমরা এখন দেখবো নিউক্লিয়াসের বন্ধন শক্তি। আচ্ছা, তো এটা মনে করো একটা নিউক্লিয়াস। এখানে হচ্ছে তোমার আহ প্রোটন আর নিউট্রন আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে তোমার প্রোটন, প্লাস গুলো হচ্ছে তোমার কি, প্রোটন। আর খালি গুলা হচ্ছে তোমার কি, নিউট্রন। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ভর সংখ্যা প্রোটন প্লাস নিউট্রনের সমষ্টি। এই ভর সংখ্যা হচ্ছে তোমার কি, এ দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে তোমার এ মাইনাস জেড। তাইলে মনে করো একটা নিউক্লিয়াসকে, হ্যাঁ, নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? এন জেড সংখ্যক হচ্ছে প্রোটন, আর হচ্ছে এ মাইনাস জেড সংখ্যক হচ্ছে আমাদের কি, নিউটন পাবো। ঠিক আছে, তো ভাঙতে হচ্ছে আমাদের যে শক্তির খরচ হয় আর কি, ওইটাই হচ্ছে তোমার কি, এটা তো একটু সুন্দর করে রাখা দরকার ছিল। আচ্ছা, তো মানে একটা নিউক্লিয়াসকে ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় আমাদের, এটাই হচ্ছে তোমার বন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। তো এটা নিউক্লিয়াসকে ভাঙলে আমরা কি পাবো তাহলে? জেড সংখ্যক প্রোটন পাবো, আর এ মাইনাস জেড সংখ্যক কি পাবো, নিউট্রন পাবো। আচ্ছা, তো এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? জাস্ট মাইনাস হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তি। তো বন্ধন শক্তির সংজ্ঞাটা একটু যদি লিখি, তাহলে সংজ্ঞাটা একটু বাইর করি আমি। হ্যাঁ, তাহলে বন্ধন শক্তির সংজ্ঞাটা হচ্ছে একটি পরমাণুর নিউক্লিয়াসকে ভাঙতে যে পরিমাণ আহ নিউক্লিয়াসকে ভাঙতে নিউক্লিয়াসকে তার উপাদান কণায় ভাঙতে আর কি, এটা লিখতে সুন্দর হয়, তার উপাদান
কণা, প্রোটন ও নিউট্রনে ভাঙতে সম্পূর্ণ আলাদা করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। লিওন, কিছুটা কি বুঝছো? সংজ্ঞাটা তো বুঝছি, কিন্তু উপরে এইগুলা এগুলা বুঝছি না। ও, বি, বি হচ্ছে তোমার যে বন্ডিং এনার্জি। কিন্তু এই সূত্রগুলা কেমনে আসলো এগুলাই তো। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? মানে হচ্ছে এখানে প্রোটন নিউট্রন একসাথে আছে, তো আমি বন্ডিং এনার্জি দিলাম, দেয়া হচ্ছে তাকে কি ভেঙে ফেললাম, প্রোটনে ভাঙলাম, নিউট্রনে ভাঙলাম। এই জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, আর এম মানে জেড হচ্ছে নিউট্রন সংখ্যা। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে একটা নিউক্লিয়াসকে তুমি একদম সেরা বাজার দাও আর কি, যে পরিমাণ তুমি শক্তি দিবা আর কি, শক্তি দেওয়া হচ্ছে এটা প্রোটন নিউট্রন ভাঙে আলবা আর কি। এটাকে বলা হয় বন্ধন শক্তি। আচ্ছা, এই বন্ধন শক্তি আসলে কোথা থেকে আসে, বা অ্যাকচুয়ালি মানে পরমাণুটা আসলে শক্তিটা পায় কোথা থেকে, এটা আমরা এখন দেখবো। আচ্ছা, তো দেখো আমরা কি পাইলাম। এক্স নিউক্লিয়াস প্লাস বন্ডিং এনার্জি জেট অফ পি এ মাইনাস জেড, এ মাইনাস জেড এন, ঠিক আছে? এখানে দেখো, এখানে তখন নিউক্লিয়াসের যে তোমার ভরটা, এই ভরটা কি প্রোটনের ভর, প্রোটনের জেট সংখ্যক প্রোটনের ভর এবং আহ, নিউট্রনের ভরের সমান হওয়ার কথা না? মানে একটা নিউক্লিয়াসের ভর ওই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের এবং নিউট্রনের ভরের সমষ্টি সমান হওয়ার কথা না? হ্যাঁ ভাই। জেনারেল সেন্স খাটে, তাই না? কিন্তু বাস্তবে দেখা গেছে এটা সমান হয় না, এটা সমান হয় না। দেখা গেছে তোমার এটার ভরটা নিউক্লিয়াসের ভর থেকে বেশি, মানে জেড অফ এমপি প্লাস এ মাইনাস জেড এম এন, এই ভরটা এটার থেকে বেশি। এটা কেন ভর বেশি হয় আমরা তো জানি কি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, লিয়ে রাখতেছে। সমান মানে কি যে এই যে সবগুলা সমান না, তাহলে ইন থেকে যেগুলা রেখে থাকবো ওইগুলো তো সমান না, তিনটা বাহুই তো সমান হবো না। সব সমান। করে যে এক থেকে করে দিচ্ছিল এই অঙ্কটা এটা। হুম। এখানে তো বাহুটা হইছে 8। তো এর না, এটা একটা এটা আর এটা আচ্ছা। দেখো আমরা কি কি জানি যে পরমাণু সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, অথবা ভর সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। তাইলে এখানে ঘটনা কি করতেছে অ্যাকচুয়ালি, এখানে তো ভরটা কমে গেল। মানে আমি নিউক্লিয়াসের ভর মনে করো তুমি লিওন আছো, হ্যাঁ? এখন তোমারে আহ লিওন রে হচ্ছে আমি মনে করো ভাঙলাম, মানে কাইটা ফেললাম আর কি, ঠিক আছে? হাত পা চোখ আলাদা আলাদা করে ফেললাম, যদিও এটা বিশ্রী হচ্ছে বিষয়টা।
তো দেখা গেল তোমার হচ্ছে প্রত্যেকটা অঙ্গের যে ভর আছে ভরটা বেশি হয়ে যাব তোমার বাস্তব ভরের তুলনায়। তো এটা কিরকম হয়ে গেল না, যে এই ভরটা করতে আইছে আবার। এই ভরটা হচ্ছে তোমার এখানে যখন, এখান থেকে এখানে যখন আমাদের কি কনভার্ট হয়, তখন হচ্ছে কিছু ভর ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে শক্তিতে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, ভরটা শক্তিতে রূপান্তর হয়ে যায়। এটা আসলে কেমনে শক্তি রূপান্তর হয়ে যায়, এটাই হচ্ছে তোমার আইনস্টাইনের যে আপেক্ষিক ল, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই এমটা কি সিতে যায় শক্তিতে রূপান্তর হয়ে যায়। বুঝতে পারছো? এই যে শক্তিটা রূপান্তর হয়েছে এটাই হচ্ছে তোমার বাইন্ডিং এনার্জি আর কি, হিসেবে কাজ করে। বুঝতে পারছো? লিওন, বুঝছো নাকি মাথার উপরে গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। অর্থাৎ এই যে উপাদান সংখ্যার যে ভর সংখ্যা, এই উপাদান সংখ্যার ভর সংখ্যাটা থেকে এই নিউক্লিয়াসের ভর সংখ্যা হচ্ছে ছোট থাকে, এবং কিছু ভর সে মানে মানে শক্তিতে রূপান্তর হয়ে যায়। তো যে ভরটা শক্তিতে রূপান্তর হয়ে যায় এটাকে বলা হয় ভর ত্রুটি। ঠিক আছে, তাহলে ডেল এম, এটা আমরা কি পাবো? জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম নিউক্লিয়াস। এটা হচ্ছে সূত্র। বুঝছো? তো এখান থেকে হচ্ছে এ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি এই বন্ধন শক্তিটা পাই। বুঝা গেছে? বা বিই ডেল এম সি স্কোয়ার। তাহলে বি বন্ধন, বন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি পেতে গেলে আমাদের প্রথমে ভর ত্রুটি বের করতে হবে, তারপর সি স্কোয়ার দ্বারা গুণ করে দিতে হবে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। নামাজের পরে এসে তোমার হচ্ছে বাকি, আর মনে করো আধা ঘন্টা লাগবে আর কি বাকিটা শেষ করতে। শেষ করে দিই আজকে, হ্যাঁ? আমি যেহেতু ঢাকায় যাবো, তো তো এখন এই পর্যন্ত থাকার কি, নামাজের পরে সব লিঙ্ক দিচ্ছি। আল্লাহ হাফিজ।